স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লেনে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানান, বিআরটি প্রকল্পে ৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, কিন্তু এর সুবিধা পাচ্ছিল না জনগণ। আগামী জুনের মধ্যে প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হবে। আপাতত এ লেনে ছোট বাহন ও বিআরটিসি বাস চলবে। প্রাথমিকভাবে 10টি বিআরটিসি এসি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। এখান থেকে উত্তরা পর্যন্ত আমি যাব 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। আর ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো। স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরো বেশি ভালো ছিল। তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কারণে সেখানে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর ও নওগাঁতেও। সকালে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে দিনভর কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে চরাঞ্চলের বাসিন্দারা বেশি অসুবিধায় পড়েছেন। কাল মহান বিজয় দিবস। দিনটি ঘিরে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, মহান বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ এলাকায় কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ নওশিন, এই নিরাপত্তার বিষয়টি নিয়ে গতকালকে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনি এখানে একটি সাংবাদিকদের ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে উনি যেমনটি বলছেন, এখানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে ট্রাফিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তারা ঢেলে সাজিয়েছে। আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধ এবং নবীনগর যে রাস্তাটি রয়েছে এবং সেই সাথে যেটি আরিচা যে রোডটি, সেই সবগুলো রোডেই কিন্তু ট্রাফিক থাকবে এবং এই নিরাপত্তার দায়িত্বে কিন্তু এখানে 3000 পুলিশ সদস্য থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু গত 15 দিন যাবৎ কিন্তু এই গণপূর্ত কর্মীরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করেছেন। এখানে রং তুলির কাজ থেকে শুরু করে ধোয়া মোছা সব কাজগুলোই তারা সম্পন্ন করেছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে একটু আগে যে এসএসএফ যারা রয়েছে তারা কিন্তু এই এখন জাতীয় স্মৃতিসৌধের মধ্যে কিন্তু স্মৃতিসৌধের প্রত্যেকটি আনাচে কানাচে তারা এরা দেখতে আসলে এখানে কোনো নিরাপত্তা স্থিতি রয়েছে কিনা। এবং আপনি জানেন যে আগামীকালকে যে মহান বিজয় দিবসে রাষ্ট্রের যে সর্বোচ্চ যারা রয়েছে উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ সদস্য এবং বিদেশি মেহমানরা তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে সাধারণ দর্শনার্থীদের খুলে দেওয়া হবে। এবং আরেকটি বিষয়, এই আমরা বিগত কয়েকদিন দেখতে পেয়েছি এই জাতীয় স্মৃতিসৌধের যে এখানে রাস্তাটি রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু তারা মেরামত করেছেন রোডস অ্যান্ড হাইওয়ে এবং সেই সাথে আজকে সকালবেলা দেখতে পেয়েছি জাতীয় স্মৃতিসৌধের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাও কিন্তু তারা এখানে মেরামতের কাজ করছে। এবং সেই সাথে এখানে জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে যাতে কোনো রকম ভাবে যাতে এখানে নিরাপত্তার বিষয় যাতে বিঘ্ন না ঘটে। সব মিলে এখানে জাতীয় স্মৃতিসৌধ যে আগামীকালকে যে এখানে শুরু হবে এবং সেই উপলক্ষে প্রস্তুত রয়েছে এবং সেই সাথে এখানে জাতীয় নিরাপত্তার পাশাপাশি কিন্তু এখানে সৌন্দর্য বর্ধন এবং এখানে লাইটিং ব্যবস্থা করা হয়েছে। এবং এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মূল ফটকটি, সেই মূল ফটকটি কিন্তু এখন নির্মাণ শেষ এবং সব মিলে যদি বলি যে আগামীকালকে 16 ডিসেম্বরের যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ শেষে এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এই জাতির যে শ্রেষ্ঠ সন্তান শহীদদের তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নওশিন। সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।
কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে প্রায় 4,60,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি মুজিব কিল্লা। নির্মাণের পর থেকেই এগুলো কোনো কাজে আসছে না। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে, অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। মুজিব কিল্লা হলো একটি উঁচু মাটির টিবি বা কৃত্রিমভাবে তৈরি উঁচু ভূমি। এটি মূলত উপকূলীয় এলাকার মানুষ ও গবাদি পশুকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয় দেওয়ার জন্য নির্মাণ করা হয়। 1970 সালের ঘূর্ণিঝড় ও 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার জনগণের সুরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আব্দুল হামিদ পল্লীতে 2,13,55,000 টাকায় নির্মিত হয়েছে এই কিল্লা। রক্ষণাবেক্ষণের অভাবে, অযত্ন ও অবহেলায় পড়ে আছে এটি। একই উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2,47,89,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। এটাও কোনো কাজে আসছে না। এইটা এইভাবে দেখাশোনার দায়িত্ব নাই, এটা এইভাবে নষ্ট। এটা মুজিব কিল্লার নামে যেটা আমরা দেখছেন বা পরিচিত, এটা এলাকাবাসীর জন্য কোনো কাজেরই আসে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কিশোরগঞ্জ জেলায় 14টি কিল্লা প্রস্তাবিত ছিল। এর মধ্যে 3টির কাজ শেষ হয়েছে এবং আরো 2টি টেন্ডার রয়েছে। এছাড়া 3টির জায়গা নিয়ে জটিলতা রয়েছে। বন্যা হলে গবাদি পশু রাখা এবং অন্য সময় সামাজিক অনুষ্ঠানের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে, বলছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। এর উদ্দেশ্য খুব ভালো ছিল। এটার উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার দুর্যোগকালীন সময় মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু পশু আশ্রয়ের জন্য কোনো আশ্রয় কেন্দ্র নাই। অর্থাৎ দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের উপকার আসবে কিনা সেটা চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন এলাকাবাসী। দীপ্ত, বার্তাকক্ষ। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2024-এর এমডি অব দ্য ইয়ার টেক ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডসে ওয়ালটন হাইটেকের এমডি SM মাহবুবুল আলমের হাতে বছরের সেরা এমডির পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিষয়টি নিশ্চিত করেছেন। জর্ডানের আকাবায় এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে জানান, তবে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কিভাবে সিরিয়া পরিচালনা করবে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র নজর রাখছে। যদিও বিদ্রোহী ATS-কে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের প্রতিবেদনে বলা হয়েছে 15 লাখ অবৈধ অভিবাসীর তালিকা করা হয়েছে। এর মধ্যে 18,000 ভারতীয় রয়েছে। মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বাদ দিয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের পাশাপাশি বিতর্ক সঙ্গী হয়েছে রংপুর রাইডার্সের। সাউথ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের করা পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ থেকে সে বিতর্কের শুরু। তবে অভিযোগ অস্বীকার করলেন রংপুরের কর্তারা।
গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলতে নামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র। সেই ম্যাচে 15 রানে গায়ানাকে হারায় রাইডাররা। ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিতে দেখা যায় ইমরান তাহিরকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলতে গিয়ে রংপুরের বিপক্ষে পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তাহির। বিপিএল এর 2024 মৌসুমে রংপুরের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার। ওই 3 ম্যাচ খেলতে তার সঙ্গে যত টাকা চুক্তি হয়েছিল তার পুরোটা এখনো বুঝে পাননি বলে অভিযোগ তার। দেশের সেরা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের দলকে নিয়ে এমন তথ্য সত্যি হতাশাজনক। তবে রংপুর কর্তারা জানান এটি আসলে দুই পক্ষের ভুল বোঝাবুঝি। আসলে ইমরান তাহিরের অভিযোগটি পুরোপুরি সত্য নয়, কারণ আমরা তাকে তার পরিপূর্ণ পেমেন্ট পূরণ করা হয়েছে। তিনি একটা যে প্রত্যাশা ছিল তার, যেহেতু তিনি খেলেছেন কোয়ালিফায়ার, তার একটা অন্যরকম একটা প্রত্যাশা ছিল একটা ট্রফি মানে পারিশ্রমিক পাওয়ার। সেই কথাটি আমরা অবশ্যই কথা দিয়েছিলাম যে তাকে আমরা দিব, ইনশাল্লাহ সেটি পূরণ করা হবে। এবং অলরেডি জানেন যে বিসিবি এবং আমাদের রংপুর রাইডার্স টিম বা বসুন্ধরা গ্রুপ যাদের কথাই বলেন না কেন, সকলে মিলেই কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেওয়া আছে যে ডিসেম্বরের মধ্যে সেই পারিশ্রমিকটা পূরণ করা হবে। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। তাই আসন্ন বিপিএল এ তার উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্লেয়ারদের যতটুকু ক্রেডিট আছে এই ট্রফি জিতানোর, আশরাফুল ভাইয়ের ইকুয়ালি ক্রেডিট আছে, কারণ আমি ওনার পুরো গায়ানাতে ওনার প্রিপারেশন থেকে শুরু করে প্লেয়ারদেরকে প্রিপেয়ার করা, মাঠের ভিতরে এফার্ট, প্র্যাকটিসে যখনই গিয়েছি, কারণ ওখানে জানেন যে আমাদের ফ্যাসিলিটিস খুব কম, ইন দ্য সেন্স হেল্পিং হ্যান্ড কম, কিন্তু আশরাফুল ভাই একদম প্রথম থেকে যেভাবে করে প্রিপেয়ার করেছে আউটস্ট্যান্ডিং। আমি মনে করি যে ওনার মতো একটা বড় প্লেয়ার প্রথমে কোচিং লাইনে এসে আসার পরে রিল্যাক্স করার অনেক সুযোগ আছে, কিন্তু আমি মনে করি যে উনি ওনার কাজটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রায় সব আসরেই নানান বিতর্ক হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে। আসছে 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর নতুন অধ্যায়। তবে এমন খবর দলের উপর কেমন প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।